আমার ব্যক্তিগত মত এটা ফাঁসির চেয়ে কঠিন সাজা। এই ধর্ষণ এবং খুনে যে একাধিক ব্যক্তি জড়িত থাকায় স্বাভাবিক, এবং মেডিকেল কলেজ এবং হাসপাতালের লোক জড়িত থাকা খুবই স্বাভাবিক। দেখুন, রাষ্ট্রশক্তির হাতে অনেক ক্ষমতা থাকে। তো আমাদের রাজ্যের যারা ক্ষমতায় আছেন তারা আপনারা প্রথম থেকে দেখেছিলেন যে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। মানে আগের ডেড বডি শ্মশানে পড়ে আছে, তাদের টপকে ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। বলা উচিত নয়, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যা খুশি সেই কথা বলতে পারেন। মাধ্যমে স্বাগত স্যার। আমাদের প্রথম প্রশ্ন, গতকাল আমরা দেখলাম সবাই ফাঁসি হবে বলে সবাই এটাই ভেবেছিল, কিন্তু দেখলাম শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, 3টে ধারার কথা গণমাধ্যমে প্রচার হচ্ছে। তার মধ্যে 64 যে রেপ, তারপরে 66-এ যে রেপের ফলে মৃত্যু অথবা যদি ভেজিটেটিভ স্টেটে চলে যায় ভিকটিম, 66-এ কিন্তু 64-এর ইনগ্রেডিয়েন্ট আছে। অর্থাৎ 64 থাকলে সেটা 64 না থাকলে 66 হবে না। তো 66-এ ডেথও আছে, আবার যাবজ্জীবন মানে ওখানে বলা আছে যে মানে বাকি যতদিন বাঁচবেন ততদিনই যাবজ্জীবন, সেটা বলা আছে। আর এরপরে মার্ডারেও ডেথ পেনাল্টি দিতে পারে, কিন্তু ডেথ ম্যাক্সিমাম থাকলেও ডেথই দিতে হবে, বা 66-এ যেখানে ডেথ পেনাল্টি আছে ডেথই দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর যিনি বিচার করেছেন প্রথম থেকে এবং সব সাক্ষীদের শুনেছেন, এবং নিয়ম অনুসারে সাক্ষীদের বিরুদ্ধে যেসব প্রমাণ দাখিল হয় সে ব্যাপারে তার সঙ্গে উনি কথা বলেন, মানে এক্সামিন করেন যে আপনার বিরুদ্ধে এই প্রমাণ দেখা যাচ্ছে, এ ব্যাপারে আপনার কি বলার আছে, সেগুলো তিনি করেছেন। তারপরে তিনি সাজা দিয়েছেন। মৃত্যুদণ্ড হলে ঠিক একটা তাৎক্ষণিক অন্যরকম অবস্থার সৃষ্টি হয়, কিন্তু মৃত্যুদণ্ডটা যে ভিকটিম তার পক্ষে কম কষ্টকর আমি বলবো। মানে যা কষ্ট হবার একদিনই হয়ে যায়, কিন্তু এই যাবজ্জীবন কারাদণ্ড মানে এখানে যাবজ্জীবন মানে যতদিন বাঁচবে ততদিন, মানে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। আমার ব্যক্তিগত মত এটা ফাঁসির চেয়ে কঠিন সাজা। অন্যদিকে দেখলাম বিচারপতির একটি মন্তব্য যে এটি বিরলতম ঘটনা নয়। কিভাবে দেখছেন বিচারকের যে মন্তব্য? দেখুন, আমার ব্যক্তিগত মত যে দেখুন, একটা রাজ্যের রাজধানীর সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত ছিলেন ভিকটিম ডাক্তার। তো সেখানে একজন এসে তাকে কেউ রেপ করবে, মার্ডার করে দেবে, এরকম ঘটনা বিরল। এ ব্যাপারে আমার মনে কোনো রকম সন্দেহ নেই। তবে জজ সাহেব যে বলছেন না এটা বিরলের মধ্যে বিরলতম, সেটাও অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে। প্রথম তো বললাম, তিনি প্রথম তো এই কেসটা শুনেছেন, দেখেছেন, সব সাক্ষীকে শুনেছেন, আসামিকেও শুনেছেন, সেগুলো একটা ব্যাপার আছে। তাছাড়া আমাদের যেভাবে আমরা মানুষ হই, সেখানে আমাদের কিছু মূল্যবোধের সৃষ্টি হয়। তার ফলে কোনো একটা ঘটনা বিরল কি নয় তার উপর সেটা খানিকটা নির্ভর করে, বা এক ব্যক্তির থেকে আর এক ব্যক্তিতে। অতএব এই ব্যাপারে অন্য আর কিছু আমার বলার নেই। যদি এটা বিরলতম ঘটনা না হয়ে থাকে, কোন ঘটনাগুলো তাহলে? দেখুন, আপনার কাছে একটা যেটা বিরলতম ঘটনা আমার কাছে না হতে পারে। আমার কাছে যেটা বিরলতম ঘটনা
সেটা অন্যের কাছে যাই হোক, যদিও আমাদের খুব যুক্তি দিয়ে আইন দিয়ে বিচার করা উচিত, কিন্তু আমাদের যে আবেগ, আমাদের যে মানসিকতা, সেগুলোও এখানে ভূমিকা পালন করে। সেই জন্য ব্যক্তি থেকে ব্যক্তিতে ফারাক হয়। অন্যদিকে দেখছি তাহলে কি এটাই প্রমাণ করার চেষ্টা চলছে যে একা ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র দোষী সন্দীপ হচ্ছে সঞ্জয় রায়? দেখুন, এটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে। তদন্তকারী সংস্থা এটা প্রথম চার্জশিট দিয়েছে এবং এটাই শেষ এরকম কিছু বলেনি, বরং তারা উল্টো বলেছে যে এরপরে তারা চার্জশিট আবার দেবে। এবং এই ধর্ষণ এবং খুনে যে একাধিক ব্যক্তি জড়িত থাকায় স্বাভাবিক, এবং মেডিকেল কলেজ এবং হাসপাতালের লোক জড়িত থাকা খুবই স্বাভাবিক। সেদিকটা তো আছেই, সেটা বাদ দিলেও তদন্তকারী সংস্থা, মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং স্থানীয় থানার ওসিকে প্রমাণ লোপাট বা নতুন করে প্রমাণ তৈরি করা এসব অভিযোগে গ্রেপ্তার করেছিলেন। এখন ধরুন, আমাদের সিবিআইয়ের মতো আমাদের দেশের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা, তারা যখন একটা অ্যারেস্ট করছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ না পেয়ে এমনি অ্যারেস্ট করে দিয়েছে, এরকম নয়। তো প্রমাণ যদি থাকে তাহলে 90 দিনের মধ্যেও তাদের বিরুদ্ধে তারা চার্জশিট দিতে পারলেন না। আমার তো কখনো মনে হয় যে তারা দিলেন না। তো এইটা খুবই হতাশাব্যঞ্জক। মানে সিবিআই খুব ভালো তদন্তকারী সংস্থা, তারা এই চার্জশিটটা না দিতে পারার বা না দেওয়ার জন্যে তাদের জামিন হলো। জামিন হওয়া মানে কেস থেকে ছাড়া পায় না, কিন্তু তাদের চার্জশিট না দেওয়ার আমার মনে হয় কোনো কারণ ছিল না। তাহলে কি হবে এই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের কি হবে তাহলে? দেখুন, রাষ্ট্রশক্তির হাতে অনেক ক্ষমতা থাকে। তো আমাদের রাজ্যের যারা ক্ষমতায় আছেন তারা, আপনারা প্রথম থেকে দেখেছিলেন যে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। যেমন বাবা মাকে না হলে এটা আত্মহত্যা বলে খবর দেওয়ার দরকার ছিল না। দেখুন, পুলিশের কাছেও যখন প্রথম জানিয়েছে তখন মৃত্যু না বলে সেটাকে মানে আনকনসাস বডি বলার কোনো যুক্তি ছিল না। মানে মার্ডার কেসের অভিযোগ, রেপের অভিযোগ, আইন অনুসারে সন্ধ্যার পর সেটা পোস্টমর্টম হওয়ার কথা নয়। সেই রাত্রে পোস্টমর্টম করার কোনো দরকার ছিল না। সকাল 9টা 9:30 ডেড বডি দেখা গিয়েছে। রাত 11:15টায় এত দেরি করে এফআইআর করার কোনো দরকার ছিল না। পোস্টমর্টম তো যা বেআইনিভাবে হলো, একদম অনিয়মিত। আমি তো বললাম যে রাত্রিবেলায় রেপ পেশেন্ট মার্ডার যে ভিকটিম, তাদের পোস্টমর্টম হওয়ার কথা নয়, সেটা রাত্রিবেলায় শুধু হলো না, মানে তার বাবা মার অনিচ্ছা সত্ত্বেও পার্টির লোকেরা এবং পুলিশের লোকেরা গিয়ে অন্যান্য ডেড বডিদের টোপকে, মানে আগের ডেড বডি শ্মশানে পড়ে আছে, তাদের টোপকে ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। তার মানে যে এটাকে দ্বিতীয়বার পোস্টমর্টম করলে শরীর থেকে যে তথ্য প্রমাণ পাওয়া যেতে পারত, সেটার সম্ভাবনাকে শেষ করা হলো। আপনারা শুনেছেন যে তাদের মা বাবা অভিযোগ করেছিলেন যে ডেপুটি কমিশনার পর্যায়ের একজন অফিসার তাদেরকে টাকা অফার করেছিল। আপনারা আর একজন ডেপুটি কমিশনারকে দেখেছেন যে প্রেস কনফারেন্স করে দিনের পর দিন মিথ্যে কথা বলছেন, যে আপনারা একজন লোককে দেখিয়ে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলতে শুনেছেন, যিনি আসলে ডাক্তার। তো যে এইগুলো করা হচ্ছিল, এটা কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য। না হলে ধরুন, এই যে সিবিআই হাতে কেসটা হাইকোর্ট দিয়ে দেওয়ার পরই আরজিকর হাসপাতালে যে হামলা হলো, ভাঙচুর হলো, সেটা পুলিশ আটকাতে পারত যদি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলদের হবে কি তাহলে? দেখুন, এখন তদন্তকারী সংস্থা যদি তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়, তাদের বিচার হবে, সাজাও হতে পারে। আর যদি তদন্তকারী সংস্থা বলে যে না, এদের বিরুদ্ধে চার্জশিটের মতো প্রমাণ নাই, তাহলে তারা ছাড়া পেয়ে যাবে। এই কেসের কথা বলছি আমি। দুর্নীতির তো অন্য একটা কেস আছে সন্দীপ ঘোষের, সে কেসে তো চার্জশিট হয়েছে বলেই আমার যতদূর জানি, এবং ওই জন্যই সন্দীপ ঘোষ বাইরে আসেনি যে সে কেসে।
অন্যদিকে দেখলাম মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ফাঁসি চেয়েছিলাম, আমরা ফাঁসির দাবি করেছিলাম, কি করে জানি না, আমাদের হাতে কেসটা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার করে দিতাম। মুখ্যমন্ত্রী দেখুন, বলা উচিত নয়, আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যা খুশি সেই কথা বলতে পারেন। ফাঁসি তিনি করবেন কি করে? ফাঁসি করার ক্ষমতা তো তার নেই, মুখ্যমন্ত্রীর নেই, প্রধানমন্ত্রীরও নেই। না, তিনি বলছেন আমাদের হাতে কেসটা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার করে নিতাম। আমি তো সেটাই বলতে চাইছি, ফাঁসি কি করে হয়? দেখুন, যে কোনো তদন্তকারী সংস্থা, সেটা রাজ্য পুলিশের থানা পুলিশ হোক, সিআইডি হোক বা সিবিআই হোক, তারা প্রমাণটা জোগাড় করে কোর্টে হাজির করে। কোর্টে পাবলিক প্রসিকিউটররা সেই প্রমাণটা জজ সাহেবের কাছে তুলে ধরেন। সাক্ষীদের সেখানে হাজির করানো হয়। সাক্ষীদের তারা যে জজ সাহেবের কাছে কথা বলতে বলেন, তারপর বিপক্ষের লোকেরা থাকলে তাদেরকে ক্রস এক্সামিনেশন করেন, দরকার মতো হলে রি এক্সামিনেশন করা হয়। এক কথায় সাক্ষীরা যেটা বলেন সেটা জজ সাহেব দেখেন। এরপরে যদি জজ সাহেবের মনে হয় যে এই যে সাক্ষীরা যে সাক্ষী দিচ্ছে, যে নথিপত্র দাখিল করা হয়েছে, সেটা দেখে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ হয়ে গেছে যে আসামি অপরাধ করেছে, তখন তাকে সাজা দেওয়া হয়। তো এক্ষেত্রে বিয়ন্ড রিজনেবল ডাউট এই তিনটে ধারায় যে সঞ্জয় রায় অপরাধী, সেটা তো বিচারক বলেছেন। বিচারক তো বলেননি যে কোনো একটা ধারা প্রমাণিত হয়নি, অতএব আমরা করে দেবো বা সে করে দেবে, এই কথা এখানে আসে না। এরপরে পাবলিক প্রসিকিউটর ওনাকে ফাঁসি দেওয়া হবে বা যাবজ্জীবন কারাদণ্ড দেবে, এটা আবেদন করতে পারেন। কিন্তু আবেদন করলেই জজ সাহেব সেটা মেনে নেবেন এরকম কোনো আইন আমাদের দেশে নেই। মুখ্যমন্ত্রী কি বলছেন? তো মুখ্যমন্ত্রী তো তার বলার কোনো জায়গা নেই। তিনি যদি চান যে এর ফাঁসি হোক, যদি তিনি চাইবেন, তাহলে তার অধীনে কাজ করা পুলিশ কেন প্রমাণ লোপাটের কাজ করছিলেন? তো প্রমাণ জোগাড়ের কাজ করতেন। অতএব উনি মুখে যেটা বলছেন সেটা ওনার মনের কথা নয়। আসলে উনি এটা নিয়ে হইচই করতে চাইছেন, যাতে ওই সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলকে নিয়ে বেশি টানাটানি না হয়, বা অন্য যে অপরাধীরা আছে যারা ধর্ষণ খুনে যাদেরকে বাইরে আনা যেতে পারে, তাদের নিয়ে যাতে টানাটানি না হয়, এইটা নিয়ে হইচই করতে চাইছেন এইটা। আর উনি যদি চান যে ফাঁসি হবে, তাহলে উনি পাবলিক প্রসিকিউটরদের অনুরোধ করতে পারেন যে আপনারা বলুন যে তার যদি ফাঁসি দেওয়া হয়। উনি কখনো ঠিক করবেন না যে ফাঁসি দেওয়া হবে কিনা। এইটা সাধারণ মানুষ বোঝে না বলে উনি বাজার গরম করছেন, নাহলে ওনার বাজার গরম করার কোনো কারণ নেই, যৌক্তিকতা নেই। মানে এখানে দোষীদের আড়াল করছে, অথচ মুখে বড় বড় কথা। আরে তো আপনারা দেখেননি যে হাসপাতালের যে প্রিন্সিপাল, তাকে যেদিন সেই হাসপাতাল থেকে সরানো হলো সেই দিনই অন্য জায়গায় প্রিন্সিপাল করা হয়েছিল। তার মানে তিনি স্বাস্থ্যমন্ত্রীর কত প্রিয় লোক। তো সেই প্রিয় লোকেরা বাবা মাকে আত্মহত্যার খবর দিয়েছিল, সেটা কি আপনি বলছেন যে স্বাস্থ্যমন্ত্রীর অনুমোদন অন্তত ছাড়া? তিনি আদেশ না করতে পারেন, কিন্তু অনুমোদন না করলে এরকম খবর দেওয়া হয়েছিল? তিনি অনুমোদন না করলে পুলিশের লোকেরা ওই তথ্য লোপাট করেছিল? তিনি অনুমোদন না করলে ওই কিছু গুন্ডা পাঠিয়ে আর্জি করে ভাঙচুর করা হয়েছিল? তার অনুমোদন না থাকলে ওই যে সেমিনার রুমের কাছের ঘটনা ভাঙচুর শুরু হয়েছিল? তো তিনি একদিকে প্রমাণ লোপাটের চেষ্টা চালাচ্ছেন, করাচ্ছেন, অন্যদিকে বলছেন ফাঁসি চাই। এতে দ্বিচারিতা। কিন্তু আমরা দেখলাম আজকেই তো রাজ্য সরকার হাইকোর্টে চলে গেল। রাজ্য সরকার তো হাইকোর্টে যেতেই পারেন। এই ফাঁসির আদেশ হলে কোনো পক্ষ না চাইলেও সেটা অনুমোদনের জন্য হাইকোর্টে যায়। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়ে গেল রাজ্য। আরে সঞ্জয় রায় তো যাবজ্জীবন সাজা হয়েছে, কোনো সাজা হয়নি তা তো নয়। তো সেই জায়গায় যদি যাবজ্জীবনের জন্য ফাঁসি তারা মনে করেন যে দেওয়া উচিত, যেতেই পারেন, এটা কিছু অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু রাজ্য সরকার গেল হাইকোর্টে চলে গেল। তো এটা তো রাজ্য সরকারকে যেতে হবে। আমাদের দেশে যে কোনো ক্রিমিনাল কেস এটা রাষ্ট্রবাদী কেস বলে। ধরুন আপনি থানায় গিয়ে যখন
যখন ডায়েরি করলেন যে এই লোকটির প্রতি এই পুলিশ কার্য অপরাধ হয়েছে, এরপর থেকে তদন্ত যা করা হবে সেটা তো রাষ্ট্রশক্তির কাজ। এরপরে কাউকে কোর্টে যে সাক্ষী দিতে নিতে হবে, তাকে যদি খরচ দিতে হয়, সেটাও রাষ্ট্রশক্তি করতে হবে। এটা আইনে বলা আছে, আমার কথা নয়। অর্থাৎ কেসটা সরকার চালাবে, মানে যিনি অভিযোগ করছেন তিনি চালাবেন না। এমনকি যদি এরকম সেশন ট্রায়াল কেস হয়, মার্ডার বা এরকম কেস, এখানে বলা আছে যে ট্রায়ালটা পাবলিক প্রসিকিউটরই করবেন। যিনি অভিযোগ করেছেন তিনি যদি কোনো অ্যাডভোকেট দেন, তাহলে সে অ্যাডভোকেটকে পাবলিক প্রসিকিউটরের অধীনে থেকে তার নির্দেশ মতোই কাজ করতে হবে। এটা আইনে পরিষ্কার লেখা আছে। অতএব এখানে কেস চালানো বা তার আপিল করা এটা সরকারই করবে। অতএব এখানে যেটা করা হয়েছে সেটা অস্বাভাবিক কিছু ঘটনা নয়।